আমাদের নায়ক সিক্রেট রিয়ন থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গেই আবারও ডানজিয়নে প্রবেশ করল। ভেতরে পা রাখার মুহূর্তেই সে কুনলুন জায়ান্ট ইগলের মুখোমুখি হল। আর কুনলুন জায়ান্ট ইগলকে দেখার সঙ্গে সঙ্গেই আমাদের নায়ক তৎক্ষণাৎ নিজের কাস্তে বের করে নিল। কুনলুন জায়ান্ট ইগলটি বরফ থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নায়কের দিকে আক্রমণ চালিয়ে দিল। তবে আমাদের নায়ক নিজের কাস্তে তুলে এক আঘাতেই মুহূর্তের মধ্যে কুনলুন জায়ান্ট ইগলটিকে হত্যা করে ফেলল। আর কুনলুন জায়ান্ট ইগলটি পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গেই পুরস্কারগুলো তৎক্ষণাৎ আমাদের নায়কের সামনে ভেসে উঠতে শুরু করল। সে মোট 5টি আইটেম পেল: কুনলুন ফ্লেম জুতো, কুনলুন স্টর্ম হেলমেট, কুনলুন স্টর্ম রিং, কুনলুন থান্ডার ব্রেসলেট এবং কুনলুন আইস আর্মর। এই আইটেমগুলো দেখার সঙ্গে সঙ্গেই আমাদের নায়ক খুশি হয়ে বলল, মন্দ না, এবার 5টা পিস ড্রপ হয়েছে। আমার ডানজিন ক্লিয়ার করার স্পিড সত্যি অনেক দ্রুত। এই গতিতে চললে প্রায় 2 ঘন্টার মধ্যে আমি ডজন ডজন কুনলুন সেট ফার্ম করতে পারব। এরপর সে আবারও ডানজিয়ান থেকে বেরিয়ে এলো। তারপর সঙ্গে সঙ্গেই আবার ভেতরে প্রবেশ করল। সে আবারও বসটাকে পরাজিত করল এবং আরেক দফা পুরস্কার পেয়ে গেল। আমাদের নায়ক এভাবেই টানা অর্ধেক দিন ধরে কাজটা করতে থাকল। আর অর্ধেক দিন কেটে যাওয়ার পর আমাদের নায়ক আবারও ডানজিয়ান থেকে বেরিয়ে এসে বলল, এখন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু এবার আবার ডানজিয়ানে ঢোকার বদলে সে সামনে এগিয়ে সরাসরি সেনা শিবিরের দিকে রওনা দিল। সেই সেনা শিবিরে কয়েকজন মানব প্রফেশনাল সামরিক তাঁবুর ভেতরে বসেছিল। ঠিক সেই সময় তাদের মধ্যে একজন লেভেল 82 এক্সপার্ট কাইতাই আমাদের নায়ককে লক্ষ্য করে জিজ্ঞেস করল, ছোট ভাই, কি কিছু দরকার? এটা একটা সামরিক শিবির। যদি তুমি এখানে লেভেল আপ করতে এসে থাকো তাহলে অনুগ্রহ করে এই জায়গা ছেড়ে চলে যাও। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই আমাদের নায়ক গম্ভীর হয়ে বলল, আমি বিশেষভাবে তোমাদের সবার সঙ্গেই দেখা করতে এখানে এসেছি। আর ঠিক তখনই কাইতাই যখন আমাদের নায়কের ব্যাজটা লক্ষ্য করল, সে পুরোপুরি হতবাক হয়ে গেল। আশেপাশের লোকেরাও ব্যাজটা দেখে ভীষণভাবে চমকে উঠল। 5 তারা গড জেনারেল! কাইতাই সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়াল এবং সম্মানের সঙ্গে আমাদের নায়ককে স্যালুট জানিয়ে বলল, 8ম সামরিক জেলার ফোর্ট্রেস নম্বর 8-এর অন্তর্গত ডানজিয়ান স্ট্র্যাটেজি টিমের স্কোয়াড 3-র ক্যাপ্টেন কাইতাই লর্ড গড জেনারেলকে সালাম জানাচ্ছে। একই সময়ে সেনা শিবিরে উপস্থিত সবাই একসঙ্গে উঠে দাঁড়াল এবং আমাদের নায়ককে সালাম জানাল। লর্ড গড জেনারেলকে প্রণাম! তাদের সবার দিকে তাকিয়ে আমাদের নায়ক একটু বিব্রত হয়ে বলল, আমি তো কেবল নামমাত্র একজন গড জেনারেল। সেনাবাহিনীতে আমার কোনো অফিসিয়াল পদ নেই। কথা বলতে বলতে লিনময়ু মনে মনে চুপচাপ ভাবল, 8ম সামরিক জেলা ফোর্ট্রেস নম্বর 8-এর অন্তর্গত, আর সেটা আমার শিক্ষকের প্রভাবাধীন এলাকা, যার মানে এরা মূলত আমাদের পক্ষের লোক। এরপর আমাদের নায়ক নিজের ইনভেন্টরি থেকে সে যত আর্মার আর ইকুইপমেন্ট পেয়েছিল সব একে একে বের করতে শুরু করল এবং বলল, আমি তোমাদের সবার জন্য কিছু জিনিস এনেছি। যে যার প্রয়োজন মতো যা দরকার নিয়ে নাও। সেখানে উপস্থিত সবাই যখন আর্মার আর ইকুইপমেন্টের সেই বিশাল স্তূপটা দেখল, তখন তারা পুরোপুরি হতবাক হয়ে গেল। এত এত ইকুইপমেন্ট! এখানে নিশ্চয়ই অন্তত 400 পিস তো আছেই, তাই না? এদিকে কাইতাই দ্রুত একটা কুনলুন স্নোগ্রাস হাতে তুলে নিল এবং একেবারে স্তম্ভিত হয়ে গেল। সে প্রথমে আর্মারগুলোর দিকে তাকিয়ে বিস্ময়ে বলে উঠল, এটা কি কুনলুন সেট? সেই কুনলুন সেট যার পুরো সেট তো ফোর্ট্রেসের কাছেও হাতে গোনা কয়েকটাই আছে। তারপর সে অবিশ্বাসের চোখে ঘাসটার দিকে তাকিয়ে বলল, আর কুনলুন স্নোগ্রাসও আছে? এরপর কাইতাই নার্ভাস মুখে আমাদের নায়কের দিকে ঘুরে জিজ্ঞেস করল, এখানে অন্তত 400 পিস ইকুইপমেন্ট আছে, এগুলো সব ফার্ম করতে তোমার ঠিক কত সময় লেগেছে? তার প্রশ্ন শুনে আমাদের নায়ক শান্তভাবে উত্তর দিল, বেশি সময় নয়, মাত্র অর্ধেক দিন। আমাদের নায়কের এই উত্তর শোনার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত সবাই পুরোপুরি বোবা বনে গেল। আমরা তো প্রাণের ঝুঁকি নিয়ে পুরো একটা দিন খরচ করি সেই ডানজিয়ন একবার ক্লিয়ার করতে, আর তাতেও মাত্র 3-4টা ইকুইপমেন্ট ড্রপ হয়। অথচ গড জেনারেল লিন সবকিছু মাত্র অর্ধেক দিনের মধ্যেই ফার্ম করে ফেলেছেন। এরপর সবাই আন্তরিকভাবে আমাদের নায়ককে ধন্যবাদ জানাতে শুরু করল। লর্ড গড জেনারেল, আপনার এই উদার উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই সব ইকুইপমেন্ট ফোর্ট্রেসে রিপোর্ট করব এবং পরে সবকিছু ঠিকভাবে বন্টন করে দেব। এই কথা শুনে আমাদের নায়ক মাথা নেড়ে বলল, ঠিক আছে, তোমরা যেমন ঠিক মনে করো তেমনই করো, আমি সবকিছু তোমাদের হাতে ছেড়ে দিলাম। এরপর আমাদের নায়ক সরাসরি বাইয়ের আঙিনায় চলে গেল। আমাদের নায়ক সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাই তাকে দেখি দ্রুত এগিয়ে এসে বলল, এই ছোকরা, শেষমেশ ফিরে আসার কথাটা তোমরা মনে পড়ল? এই সময় মেংও সেখানে বসেছিল আর নিজের 2 শিক্ষকের আভা অনুভব করার পর আমাদের নায়ক অবাক হয়ে বলল, শিক্ষকদের উপস্থিতি যেন আরও শক্তিশালী হয়ে গেছে। তারপর সে দ্রুত জিজ্ঞেস করল, আমি না থাকাকালীন কি কিছু ঘটেছে? ঠিক তখনই সেখানে বসে থাকা তার 3য় শিক্ষক আমাদের নায়কের দিকে তাকিয়ে বললেন, এই 2 বুড়ো লোক তো স্রেফ তোমার সৌভাগ্যেরই সুবিধা পেয়েছে। অবশেষে ওরা লেভেল 96-এ ব্রেক থ্রু করেছে। কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের নায়ক ভীষণ খুশি হয়ে বলল, 2 শিক্ষককেই ব্রেক থ্রুর জন্য অভিনন্দন। তখন বাই জোরে হেসে বলল, এই ছোকরা, এত আনুষ্ঠানিকতা বাদ দাও, তাড়াতাড়ি তোমার সাম্প্রতিক অভিজ্ঞতাগুলো আমাদের বলো।
এরপর আমাদের নায়ক বসে পড়ল এবং নিজের সাম্প্রতিক সব অভিজ্ঞতার কথা মনে করতে করতে একে একে সবকিছু নিজের শিক্ষকদের বলতে শুরু করল। তারপর সে দ্রুত নিজের ইনভেন্টরি থেকে গড ডিস্ক আইটেমটি বের করে বলল, ওহ, ঠিকই তো, এটা সেই ব্লাডথার্স্টের দেবতার অস্ত্র যার কথা আমি আগেই বলেছিলাম। এটা আমার কোনো কাজে লাগে না, তবে হয়তো শিক্ষকদের কাজে লাগতে পারে। মেং খুব মনোযোগ দিয়ে ডিস্কটাকে পর্যবেক্ষণ করতে লাগলেন। এদিকে বাই হেসে বলল, এই জিনিসটা সত্যি বুড়ো মেংয়ের জন্য কিছুটা কাজে লাগতে পারে। তুমি ছোকরাটা সত্যিই বেশ ভেবেচিন্তে কাজ করেছ। এরপর বাই ডিস্কটা নিজের ইনভেন্টরিতে রেখে আমাদের নায়কের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, লিন ছেলে, এবার তোমার পরের পরিকল্পনা কি? এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গেই আমাদের নায়ক গম্ভীর হয়ে উত্তর দিল, আমি আবারও ইটার্নাল ট্রায়াল গ্রাউন্ডসের ওয়াইল্ড কন্টিনেন্টে ফিরে যেতে প্রস্তুতি নিচ্ছি এবং কুনলুন গ্রেট গডের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। আমি শিক্ষক মেংকে আমাকে সেখানে পাঠাতে বলেছি। আমাদের নায়ক এই কথা বলতেই মেং মাথা নেড়ে বললেন, ঠিক আছে। আর ঠিক তার পরপরই তিনি শেংশিয়া টাওয়ার সক্রিয় করলেন। শেংশিয়া টাওয়ার সক্রিয় হওয়ার মুহূর্তেই এক ভয়ঙ্কর টেলিপোর্টেশনের চাপ আমাদের নায়কের উপর নেমে এলো, আর পরের মুহূর্তেই লিন ময়ূর সরাসরি এই জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেল। শেংশিয়া টাওয়ার আমাদের নায়ককে সরাসরি ওয়াইল্ড কন্টিনেন্টে অ্যাজিউর ড্রাগন সিতে অর্থাৎ ইটার্নাল ট্রায়াল গ্রাউন্ডসের নিম্ন অঞ্চলে টেলিপোর্ট করে নিয়ে গেল। লিন ময়ূর সমুদ্রের ঠিক মাঝখানে একটি পাহাড়ের চূড়ার উপর দাঁড়িয়ে উপস্থিত হল। সামনে থাকা দৃশ্যটার দিকে তাকিয়ে আমাদের নায়ক গম্ভীর হয়ে বলল, তাহলে এটাই অ্যাজিউর ড্রাগন সি। ভাবছি পবিত্র সুরের দেবতার ডিভাইন স্পার্কটা স্রোতে ভেসে ঠিক কোথায় চলে গেছে। কথাটা শেষ করেই আমাদের নায়ক সরাসরি সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। পানিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সে ক্রমশ নিচে সেই অতল গভীরতার দিকে নামতে শুরু করল। কিন্তু নিচের দিকে নামার সময় আশেপাশে সে একটাও মনস্টার দেখতে পেল না। এটা দেখে লিনময়ও কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবল, কোনো মনস্টার নেই? এখানে তো শুধু একটা বিশালাকার ঘূর্ণাবর্ত আছে। এরপর আরও কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর আমাদের নায়ক দ্রুত আবার পানির উপরিভাগে ফিরে এলো। জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গেই সে সঙ্গে সঙ্গে নিজের স্কেলেটন উইংস সক্রিয় করল এবং আকাশে উড়ে উঠে নিচের সমুদ্রের দিকে তাকিয়ে রইল। পানির ভেতরে একটি বিশাল ঘূর্ণাবর্ত অবিরাম ঘুরছিল। সেটার দিকে তাকিয়ে আমাদের নায়ক কিছুটা হতবাক হয়ে ভাবতে লাগল, এটা আসলে ঠিক কি জিনিস। তারপর এক মুহূর্ত দেরি না করে লিন ময়ু নিজের হেডলেস হর্সম্যানকে সামন করল এবং সেই অদ্ভুত জলের ঘূর্ণাবর্তের গভীরতা অনুসন্ধান করার জন্য সরাসরি তার দিকে পাঠিয়ে দিল। হেডলেস হর্সম্যান পূর্ণ গতিতে ঘূর্ণাবর্তের দিকে ছুটে গেল, আর ঘূর্ণাবর্তের ঠিক কেন্দ্রে পৌঁছানোর মুহূর্তেই এক অভূতপূর্ব শক্তিশালী চাপ হঠাৎ তার উপর নেমে এলো। মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর শক্তি হেডলেস হর্সম্যানটিকে ভেতরের দিকে টেনে নিতে শুরু করল। সে সেই চাপের বিরুদ্ধে টিকতে পারল না, আর টেনে হিঁচড়ে তাকে সরাসরি ঘূর্ণাবর্তের ভেতরে নিয়ে যাওয়া হল। আর হেডলেস হর্সম্যানটি ভেতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ঘূর্ণাবর্ত হঠাৎ উন্মত্তের মতো অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে শুরু করল। তারপর পরের মুহূর্তেই ঘূর্ণাবর্তের ভেতর থেকে এক ভয়ঙ্কর চোয়ালের মতো দানবীয় প্রাণী হঠাৎ আবির্ভূত হল এবং সরাসরি হেডলেস হর্সম্যানের দিকে ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক তারপরেই আমাদের নায়ক নোটিফিকেশন পেল যে তার হেডলেস হর্সম্যান পরাজিত হয়েছে। এটা দেখে লিন ময়ূর অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে গেল। আতঙ্কে সে বলে উঠল, ওই ঘূর্ণাবর্ত আমার হেডলেস হর্সম্যানটাকে গিলে ফেলেছে। কি ভয়ঙ্কর একটা ঘূর্ণাবর্ত!